আওয়ামী লীগকে নিষিদ্ধে শীঘ্রই পদক্ষেপ নেবে সরকার, জানালেন উপদেষ্টা আসিফ। শেখ হাসিনাকে ফেরানো না গেলে আন্তর্জাতিক আদালতে মামলা করার তাগিদ নাগরিক কমিটির। যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা না যায়, সেক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলা দায়ের করে আন্তর্জাতিকভাবে এই খুনি হাসিনার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। উস্কানিতে বিশৃঙ্খলার দায় ফ্যাসিবাদের দোসরদের, বললেন জামাত আমির। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। পরবর্তী যে যারা ফিরে আসে নাই, সেটা যদি আপনি লিস্ট করেন তাহলে এটা গণহত্যার থেকে বেশি হয়ে যাবে। একটাই দাবি, এখানে যত আয়নাঘর আছে, গুমখানা আছে, এগুলো উন্মুক্ত করতে হবে জনগণের সামনে। গোপন বন্দিশালায় আটকে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগ, গুম খুনে জড়িত সদস্যদের গ্রেফতারের দাবিতে র্যাব 1 কার্যালয়ের সামনে বিক্ষোভ, এলিট ফোর্স বিলুপ্তির দাবি। বছরের শেষ দিকে হতে পারে নির্বাচন, জাপানের গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা। দৃঢ় ভিত্তি পাবে নতুন সরকার, দেশ গড়তে ভবিষ্যতে তরুণদের প্রভাবশালী ভূমিকা রাখার আশা। আসতে বলে এখন তেল নাই, পাওয়া যাচ্ছে না, কোনো কোম্পানির মাল নেই, খুব ক্রাইসিস মার্কেট আজকে। সরবরাহ সংকট তৈরি করে ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা, অভিযোগ খুচরা বিক্রেতা। ফের চড়া ব্রয়লার মুরগির দাম, চাহিদার বেশি ছোলা আমদানিতে মূল্য নিয়ন্ত্রণে থাকার আশা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে, যা ইতিবাচক। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন দলের অগণতান্ত্রিক এবং একগুয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5 আগস্টের আগে ও পরে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে সেটিকে সাধুবাদ জানান উপদেষ্টা। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা না গেলে আন্তর্জাতিক আদালতে মামলা করে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে আলোচনা সভায় নেতারা বলেছেন, তরুণদের দল সীমাবদ্ধ থাকবে না পরিবারতন্ত্রের মধ্যে। এ অনুষ্ঠানে যোগ দিয়ে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, 72 সংবিধানের অধীনে সরকার গঠন করেই বেহাত হয়েছে বিপ্লব। উদ্ধারে প্রয়োজন দ্রুত জুলাই ঘোষণাপত্র। শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এ অনুষ্ঠানে যোগ দিয়ে জুলাই বিপ্লবের চেতনা হারানোয় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। চুপকে পদত্যাগ করতে হবে, 72 সালের সংবিধান বাতিল করতে হবে। কেন বাতিল করতে হবে? কারণ 72 সালের সংবিধান মুক্তিযুদ্ধের বিরোধী। পরে জাতীয় নাগরিক কমিটির প্রশ্ন উত্তর পর্বে কমিটির নেতারা বলেন, জনগণের চাওয়াই হবে তাদের দলের ইস্তেহার। তরুণদের নেতৃত্বে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে যে নতুন বাংলাদেশ আসবে এবং এই নতুন বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে, এখানে ক্ষমতা কোনো পরিবারের মধ্যে কেন্দ্রীভূত থাকবে না। আগামী রাজনৈতিক দলে বাংলাদেশের জনগণের চাওয়াই হবে এই রাজনৈতিক দলের আগামীর বাংলাদেশের ইস্তেহার। যে জনগণের প্রতিষ্ঠান জনগণের নির্দেশে চলবে, জনগণের প্রবলেম সলভ করবে, এটাই তার একমাত্র উপায় হবে টিকে থাকা। আদারওয়াইজ এই ধরনের প্রতিষ্ঠান ভেঙে আমরা আবার নতুন প্রতিষ্ঠান গড়ে তুলব। শেখ হাসিনাকে ফেরানো না গেলে বিচার নিশ্চিতে আন্তর্জাতিক আদালতে মামলা করার তাগিদ দেন নাগরিক কমিটির নেতারা। বলেন, নতুন বাংলাদেশে কোনো ধর্মবিদ্বেষীদের স্থান নেই। যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা না যায়, সেক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলা দায়ের করে আন্তর্জাতিকভাবে এই খুনি হাসিনার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। গণঅভ্যুত্থান পরিবর্তিতে বাংলাদেশে কোনো ইসলাম ফোবের জায়গা হবে না।
ইসলাম বিদ্বেষী কোনো কথাবার্তা চলবে না, নট দ্য ইসলাম বিদ্বেষী কোনো ধর্ম বিদ্বেষী কথাবার্তা চলবে না। এখানে সকল ধর্মের অধিকার নিশ্চিত করতে হবে। কোনো উপদেষ্টা জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিতে চাইলে সরকার থেকে বেরিয়ে আসতে হবে বলেও জানান নেতারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হত্যা গুমের বিচার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। বলেছেন, স্বৈরাচারের বিচার না হলে দেশের মানুষ কোনো দিনই মুক্তি পাবে না। বিএনপি ফ্যাসিস্ট শক্তির কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না বলেও এ সময় মন্তব্য করেছেন দলটির নেতারা। রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরতে রাজধানীর সবগুলো থানা এলাকায় কর্মশালা করছে মহানগর বিএনপি। শুক্রবার বিকেলে নগরীর পল্টন থানা বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে সংস্কার প্রস্তাব সাধারণ মানুষের কাছে তুলে ধরেন দলটির নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা বলেন, বিএনপি অতীতে কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, আগামীতেও করবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হত্যা, গুম, খুনের বিচার করার দাবিও জানান তারা। যদি আমাদের দিকে মিথ্যা অপপ্রচারের কোনো চেষ্টা করে থাকে, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে বিএনপি কিন্তু কোনো ছোট দল না। বিএনপিকে যে ধাক্কা দিয়ে ফেলে দিবেন সেটা কোনোদিনও সম্ভব না। বিএনপির জায়গাতেই ছিল। আমরা কারো দয়া নিয়ে রাজনীতি করি না। আন্দোলন সংগ্রামের বিনিময়ে আজকে আমরা গণতান্ত্রিক একটি অন্তর্বর্তীকালীন একটা সরকার আমরা পেয়েছি। আমরা চাই নির্বাচনের ব্যবস্থা করে একটি গণতান্ত্রিক সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব হাতে দিয়ে আপনাদের মতো চলে যাবেন। একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় সম্মেলনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। রাজনৈতিক দলগুলো আমরা অঙ্গীকারাবদ্ধ জনগণের কাছে, ভবিষ্যতে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার, জনগণের কাছে যাদের অঙ্গীকার রয়েছে, তারা বাংলাদেশকে নতুন গণতান্ত্রিক অভিযাত্রার দিকে তারা নিয়ে যাবেন। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনার বিচার না হলে মুক্তি পাবে না দেশের মানুষ। 90 দিনের মধ্যে এই সরকার একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দেওয়া উচিত ছিল। আজকে 180 দিন হয়ে গেল, তারপরেও আপনারা বলছেন এখনো সময় হয়নি। কিন্তু আজকে জনগণের দাবি, দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি নাই। এদিকে শুক্রবার দুপুরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুক্তরাষ্ট্র থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভার্চুয়ালি অংশ নেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। পালিয়ে গিয়েও ফ্যাসিবাদের দোসররা উস্কানি দিচ্ছে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। 2 দশকেরও বেশি সময় পর নারায়ণগঞ্জে জামায়াতের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে 24-এর চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার করেন তিনি। শুক্রবার সকালেই মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে নারায়ণগঞ্জ শহর। জনসভা শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় ওসমানী পৌর স্টেডিয়াম। দীর্ঘ সময় পর প্রকাশ্যে দলের কর্মসূচিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করতে জামায়াতে ইসলামের বিরুদ্ধে 54 বছর ধরে রাজনৈতিক ষড়যন্ত্র চলেছে। সকলেই বাংলাদেশের স্বাধীনতার উন্নয়নের গর্বিত অংশীদার হতে চায়, কিন্তু যখন আপনি 2 ভাগে ভাগ করে টুকরা টুকরা করে সমাজে হিংসার চাষ করবেন, প্রতিহিংসার সংস্কৃতি যখন আপনি গড়ে তুলবেন, তখন তো এই জাতি আর ঐক্যবদ্ধ হতে পারবে না। পার্শ্ববর্তী দেশে বসে পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা নানা রকম উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করছে উল্লেখ করে দেশে বিশৃঙ্খলার দায় তাদেরকেই নিতে হবে বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। নারায়ণগঞ্জের স্থানীয় জামায়াত নেতাকর্মীদের দাবি, 2004 সালের পর এই প্রথম উন্মুক্ত জনসভা করার সুযোগ পেলেন তারা। শফিক মুন্সি, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফ্যাসিবাদের প্রতীক ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ 5 দফা দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র অধিকার পরিষদ।
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, জাতীয় সরকার গঠন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। বিকেলে রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা কলেজের সামনে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দোষরদের বিচার নিশ্চিতের দাবি জানান ছাত্র অধিকার পরিষদের নেতারা। আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ না করা হয় তাহলে আমরা সমগ্র বাংলাদেশ থেকে এই বিক্ষুব্ধ বিপ্লবীরা আমরা কিন্তু সচিবালয় অভিমুখে লং মার্চ করব। যারা বিক্ষুব্ধ আপনারা তাদের উপরে উল্টো হুমকি দিচ্ছেন। এই ধরনের কোনো কাজ যদি আপনাদের পুলিশ প্রশাসন করে তাহলে দেখবেন খুব শীঘ্রই আপনাদের বাড়ির ইটও কিন্তু আপনারা খুঁজে পাবেন না। শুক্রবার বিকেলে ফেসবুক লাইভে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফ্যাসিবাদের প্রতীক ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দিয়েছে। যে সচিবালয়ে বসে আপনারা হচ্ছেন ধানমন্ডি 32-এর সাথে এবং ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে, তাহলে আপনার আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। আমাদের তরুণদের জোশ এবং প্রবীণদের হোশ, এই দুইটা সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ গঠিত হবে। ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং বাংলাদেশ বিনির্মাণে সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম খুনের বিচার এবং আয়নাঘর উন্মোচনের দাবিতে উত্তরায় বিক্ষোভ করেছে কাউন্সিল অ্যাগেনস্ট ইনজাস্টিস সংগঠনের নেতাকর্মীরা। দুপুর থেকে র্যাব 1 কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার দুপুর থেকে উত্তরায় র্যাব 1-এর কার্যালয়ের প্রধান ফটক আটকে দিয়ে সেখানে অবস্থান নেয় একদল তরুণ। বিগত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন ও গণহত্যার বিচার এবং আয়নাঘর উন্মোচনের দাবি জানায় তারা। কাউন্সিল অ্যাগেইনস্ট ইনজাস্টিস নামে একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। তাদের দাবি, নিরীহ মানুষকে র্যাবের গোপন বন্দিশালায় আটকে রেখে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করত বিগত ফ্যাসিস্ট সরকার। অবিলম্বে তা জনসম্মুখে উন্মোচনের দাবি জানান বিক্ষুব্ধরা। এই আয়না ঘরগুলোতেই হচ্ছে গণহত্যা এবং যে ক্রসফায়ার, গুম পরবর্তী যে যারা ফিরে আসে নাই, সেটা যদি আপনি লিস্ট করেন তাহলে এটা গণহত্যার থেকে বেশি হয়ে যাবে। একটাই দাবি, এখানে যত আয়নাঘর আছে, গুমখানা আছে, এগুলো উন্মুক্ত করতে হবে জনগণের সামনে। এই আয়নাঘর, গুমখানা যদি মুক্ত না হয়, তাদের এই প্রমাণ যদি জনগণের সামনে স্পষ্ট না হয়, কিছুদিন পরে তারা অস্বীকার করবে। র্যাবের যেসব কর্মকর্তা গুম খুনে জড়িত তাদের গ্রেফতারের দাবিও জানানো হয় অবস্থান কর্মসূচি থেকে। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনটির শীর্ষ নেতারা। স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু র্যাব হেডকোয়ার্টারের উনি মহাপরিচালক বলেছিলেন তাদের নাকি তার জানা নাই কোনো গুমসেল আছে নাকি নাই। আমরা আর এই সুযোগ তাদেরকে দিব না। আমাদেরকে মিডিয়ার সামনে এই গুমসেলগুলো উন্মোচন করে যেতেই হবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, সময় হলে ইনশাল্লাহ গুমসেলগুলো উন্মোচন করা হবে। জুলাই গণহত্যার বিচার সহ র্যাব বিলুপ্তির দাবিও জানান তারা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রমজানের আগে ভোজ্য তেলের তীব্র সরবরাহ সংকটে পড়েছে রাজধানীর বাজার। একে দাম বৃদ্ধির পূর্বাভাস হিসেবে দেখছেন খুচরা বিক্রেতারা। এদিকে সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়েছে ব্রয়লারের দাম। দাম বাড়ার পর এখনো কমেনি চালের দর। ভোজ্য তেলের তীব্র সরবরাহ সংকটে পড়েছে রাজধানীর কারওয়ান বাজার। একে দাম বৃদ্ধির সিগন্যাল হিসেবে দেখছেন খুচরা বিক্রেতারা। আর তাই রমজানের আগেই বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ চান ব্যবসায়ী ও ভোক্তারা। আজকে কোনো কোম্পানির মাল নেই, খুব ক্রাইসিস মার্কেট আজকে। সোয়াবিন কোনো পাচ্ছি না, সোয়াবিন কিছু তেল আছে আগে চিল মারা, একদম বাজারে নাই। এখন আবার বলে রেট আরো বাড়াবে, বাড়ানোর পরে পাবো। এটা এখন গভর্নমেন্টের যেভাবে তেলের বাজারটা নিয়ন্ত্রণ করা। এদিকে মুদিখানায় রমজান কেন্দ্রিক পণ্যের চাহিদা বাড়লেও স্বাভাবিক রয়েছে ডাল, চিনির সরবরাহ। যদিও মশলার বাজারে সপ্তাহ ব্যবধানে কেজিতে 5 থেকে 600 টাকা বেড়ে এলাচের দাম ঠেকেছে 4800 টাকায়। ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির পর আর কমেনি বলে জানান বিক্রেতারা। চালের বাজার এখন বর্তমান স্থিতিশীল আছে। এলাচি ছিল 4200 টাকা, এলাচি এখন 4800 চলে। পটল সহ গ্রীষ্মকালীন আগাম সবজির দাম চড়া থাকলেও স্বস্তি মিলছে বেশিরভাগ সবজিতে। পেঁয়াজের দাম কমলেও হঠাৎ সরবরাহ সংকটে সপ্তাহ ব্যবধানে আলুর দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে খুচরায় বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকায়। সবকিছুই সবজির বাজারে সবকিছুই কম দাম আছে এখন। জানি না এটা কতদিন থাকবে। ভালো মানের যে পেঁয়াজ গুলা 40, 42, 44 টাকা সর্বোচ্চ। খুচরা এক সপ্তাহে গেছে 70 থেকে 80 টাকা পালা।
আজকে 90 টাকা পাল্লা। অজানা কারণে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। 80 টাকা 90 টাকা ছিল, কিন্তু এই সপ্তাহ 10 টাকা দিতে পারছে। কিন্তু তো হয় এখন ওরা বাড়ালে তো ভাই আমরা কিনা নিতেই হয়। বাজারে বেশ কিছুদিন ধরে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শৃঙ্খলা আনতে গোলাপি বাস, ই টিকিটিং ও কাউন্টার পদ্ধতি চালু হলেও আগের চিত্রই দেখা যাচ্ছে রাজধানীর সড়কে। যত্রতত্র বাস থামিয়ে তোলা হচ্ছে যাত্রী, মানা হচ্ছে না কাউন্টার থেকে টিকিট কেনার বাধ্যবাধকতাও। গাজীপুর থেকে যেসব বাস উত্তরার আব্দুল্লাপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলে, সেগুলোতে করা হয়েছে গোলাপি রং। এসব বাসে যাত্রী তোলার ক্ষেত্রেও বাধ্যবাধকতাও আছে, টিকিটও কাটতে হবে নির্দিষ্ট কাউন্টার থেকে। সড়কে শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার এমন পদ্ধতি উদ্বোধন করা হলেও শুক্রবারই ভিন্ন চিত্র দেখা গেল এ রুটে। যত্রতত্র গোলাপি বাস থামিয়ে তোলা হচ্ছে যাত্রী, দেয়া হচ্ছে না টিকিটও। যাত্রীদের অভিযোগ, নেই পর্যাপ্ত কাউন্টার, বাস থামিয়ে ডেকে ডেকে তোলা হচ্ছে গাড়িতে। আমাদের সুপারভাইজারও নাই বা কোনো কলারম্যান কোনো কিছু নাই। যেখানে সেখানে বাস থামুক, পাবলিক যেখানে সেখানে থেকে উঠুক, এটা আমি চাই না। টিকিট কাউন্টারগুলো বন্ধ, আমরা টিকিট পাচ্ছি না, আমরা কি করবো তা লোকালভাবে উঠে নিয়েছি। সকাল থেকে দুপুর পর্যন্ত এই রুটে গোলাপি বাসের সংখ্যাও দেখা গেছে কম। আব্দুল্লাপুরে 2 ঘন্টার অপেক্ষায় বাস থামে একটি, ভাড়াও নেওয়া হয় বাড়তি। মিরপুর বাড্ডা রুটেও চলেনি কোনো গোলাপি বাস। 50 টাকা যাইতাম, 50 টাকায় আসতাম, এখন তো এই যে 60 টাকা নিল। আমি 100 টাকা নিয়ে বের হয়েছি, আমি আসবার যাবো, এখন আমার 60 টাকা নিয়ে আসতে সময় আমার টাকা পাবো কোথায় আমি? সড়ক পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ SM আহমেদ খোকন বলছেন, নতুন পদ্ধতিতে চালক যাত্রীদের অভ্যস্ত হতে সময় লাগবে। আমরা কিন্তু অলরেডি সকাল থেকে তাদের বিরুদ্ধে অভিযানে নামছি, তারা যাতে যত্রতত্র গাড়ি থামাতে না পারে সে ব্যবস্থা আমরা করতেছি। নতুন পদ্ধতিতে যাত্রীদের সচেতনতা ও চালক হেল্পারদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও তদারকির ব্যবস্থা নেওয়া হলেই সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মত নগরবাসীর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের নতুন তত্ত্ব দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র গড়ার যথেষ্ট জায়গা আছে সৌদি আরবের। তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় রিয়াদের শর্তের বিষয়ে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল রাষ্ট্রকে বিপন্ন করবে এমন কোনো চুক্তি তিনি করবেন না। এদিকে ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের পরিকল্পনা নিয়ে সমালোচনার ঝড়ের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।